সকালের আলো ফুটতেই নদীতে জেলেদের মাছ ধরার ব্যস্ততা চোখে পড়ার মতো। এখন জাল গোটানোর পালা। এই নদী গাঙ্গেয় ডলফিন ও জেলে উভয়ের জন্যই একটি সাধারণ স্থান। জেলেরা বিস্ময়কর এই জীবটিকে খুব ভালোভাবে চেনে, কারণ এই দুটি সত্তা পাশাপাশি কয়েক হাজার বছর ধরে একসঙ্গে রয়েছে। গাঙ্গেয় ডলফিন বা প্ল্যাটিনিস্টা গ্যাঞ্জেটিকা অদ্বিতীয় এবং বিবর্তনের ইতিহাসের এক বিস্ময়কর জীব। এরা ভারতীয় উপমহাদেশের জীববৈচিত্র্যের ঐতিহ্য। ক্রমবিকাশের হাত ধরে এই সিটাসিন্স বা স্তন্যপায়ী বর্গভুক্ত জলীয় জীবটির উদ্ভব হয়েছিল প্রায় 2.5 কোটি বছর আগে। এখনও অস্তিত্বে থাকা প্রাচীনতম বংশধরদের মধ্যে অন্যতম এই ডলফিনের প্রজাতি। জীবিত অন্যান্য ডলফিনদের অসদৃশ্য এদের দৃষ্টিশক্তি নেই। এরা প্রায় অন্ধ। লক্ষ লক্ষ বছর ধরে নদীর মাটি, কাদা ও পলি মেশানো ঘোলা জলের মধ্যে বাস করার কারণে এই নদী ডলফিনের দেখার ক্ষমতা লোপ পেয়েছে। তবে এরা জলের নিচে প্রতিনিয়ত ইকোলোকেট করতে থাকে। তারা উচ্চ কম্পাঙ্কযুক্ত শব্দ তরঙ্গ নিক্ষেপ করে প্রতিধ্বনিকে অনুধাবন করে চলাফেরা, দিক নির্ণয় ও শিকার করে। ইকোলোকেশন প্রক্রিয়া গাঙ্গেয় ডলফিনকে নদী গভীরের ঝাপসা দৃশ্যপটের ব্যতিক্রমী কাণ্ডারি বানিয়েছে। দেশের লক্ষাধিক মৎস্যজীবী তাদের প্রধান আয় ও জীবিকার তাগিদে সম্পূর্ণভাবে নদীর উপর নির্ভরশীল। তারা বিভিন্ন ধরনের জাল ও সরঞ্জাম দিয়ে নানা কৌশলে মাছ ধরে। তারপর সেই মাছ নদী পাড়ে নিয়ে গিয়ে স্থানীয় পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। বর্তমানে গাঙ্গেয় ডলফিন, যারা স্থানীয়ভাবে সোঁস বা শুশুক নামে পরিচিত, তারা আজ বিভিন্নভাবে ধমকের সম্মুখীন হচ্ছে। প্রবাহ রোধকারী নদীবাঁধ, দূষণ, বিভিন্নভাবে নদী বাস্তুতন্ত্রের উপরে মানুষের প্রভাব, যেমন অবাধে মাছ ধরা, যথেচ্ছ পরিমাণে জলযান চলাচল সহ বিভিন্ন কারণে নদী ডলফিনরা আজ নিজেদের আবাসস্থলেই অস্তিত্বের সংকটে। পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা আমি। প্রথম যখন আমি জানতে পেরেছিলাম অসাধারণ এই ডলফিনের প্রজাতিটি আমার বাড়ির অদূরেই গঙ্গা নদীতেই থাকে, তখন আমি সত্যি শিহরিত হয়েছিলাম। এরপর যতই অনুসন্ধান করেছি ততই অনুভব করেছি ডলফিনের বেঁচে থাকার সঙ্গে মাছ ধরার হুমকির সম্পর্কের তাৎপর্যের কথা। দৈনন্দিন জীবনে আমরা যে মাছ খাই তা সরাসরি গাঙ্গেয় ডলফিনের সঙ্গে সংযোগ করে আমাদেরকে। মাছ ধরা একটি আঞ্চলিক বিপত্তি, তবে এর নির্দিষ্ট কোনো সমাধান বের করা তার থেকেও কঠিন সমস্যা, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হতদরিদ্র জেলে ও প্রান্তিক সমাজের ভাগ্য। 2019 সালের নভেম্বর মাসে একদিন গাঙ্গেয় ডলফিনের ফাঁস জালে জড়িয়ে পড়ার ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। এই ঘটনা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল, প্রভাবিত করেছিল গভীরভাবে গবেষণা করতে। জেলেদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলার মাধ্যমেই উদ্যোগের শুরু হয়েছিল। মানে কোনো জায়গাতে মানে একটা মানে ফেসে যায়, একটা সব লাগে, একটা মানে অত লাগে না, মানে 50টার মধ্যে একটা লাগতে পারে কোনো জায়গাতে, ওগুলাতে বেশি লাগে ফাঁসি জালে। বিগত কয়েক বছর ধরে আমি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর ধারে বসবাসকারী স্থানীয়দের থেকে গাঙ্গেয় ডলফিনের এমন বাই ক্যাচ অর্থাৎ
অনিচ্ছাকৃতভাবে মাছ ধরার জালে জড়িয়ে ডলফিনের মারা যাওয়ার ঘটনার তথ্য সংগ্রহ করে যাচ্ছি। क्योंकि बीच बीच में लोग जाल लगा करके जो लगा दिया जाता है उससे मछली के साथ साथ डॉल्फिन भी फंस जाता है। इसलिए अगर बीच में जाल अगर नहीं लगाया जाए तो डॉल्फिन सुरक्षित रहेगा। डॉल्फिन को सुने थे वहाँ पर, और लोग पकड़ता है तो छोड़ता होगा थोड़ी ना। বাচ্চারা অনায়াসেই সাবলীলভাবে এইসব ঘটনার বিবরণ দেয়। उसको मतलब जाल में वो फंस गया था, में फंसा तो वो क्या करेगा, उसको छुटाने के डर के चक्कर में उसको साला जाल काट के बस बांध के बस छोड़ दिया। घर में लेके आया तो घर में रखा, पता नहीं उसको तेल निकालेगा, उसको मछली पकड़ा जाता है घेरुआ, बड़ा गर्मी में पकड़ते उस लोग का तेल सा। ऐसे वजह भी मारा था, मार के उसको काट कर तेल बनाता है मछली मारने के लिए। घेरुआ आम की लकड़ी है ना, छाई लेगा, उसको जला के छाई ठंडा गया तब छाई लेगा, उसको करसुदा है ना, करसुदा का फेंसुआ करके लाठी में बांध के बस सूस के, ये बादी नहीं है, बादी को उसको पानी में डुबाता है, डुबा के बस अपने आप मच्छी सब आ जाता है। बस धाए धाए मतलब नाव खाली है ना, पानी नहीं रहता है, बस धाए धाए ऐसे उठा लेता है। एक कुंडल बहुत, उसमें मच्छी बहुत आता है, बहुत। মাছ ধরার পদ্ধতিতে অনেক বৈচিত্র্য রয়েছে, তবে বেশিরভাগ মাছ ধরা হয় মাঝারি থেকে বড় ফাঁসের ফাঁস জাল দিয়ে। মাঝ নদীতে দাঁড় করিয়ে মাছ ধরার নৌকো থেকে ওই জালগুলি ডোবানো হয়। বেশিরভাগ এলাকায় মাছ ধরার জন্য দাঁড়টানা নৌকা বা ডিঙি ব্যবহার করা হয়, কিন্তু আজকাল মোটর চালিত নৌকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে জেলেরা ডিঙির তুলনায় কম পরিশ্রমে আরও বেশি পরিমাণে মাছ ধরতে পারে। টোপ দেওয়া বড়শি হলো মাছ ধরার আরেকটি উপায়, তবে বড়শিতে ক্যাটফিশ প্রজাতি যেমন রিঠা, ঘেরুয়া ও মাগুর মাছগুলি বেশি ওঠে। নাইলন ও পলিথিন মনোফিলামেন্ট দিয়ে তৈরি সূক্ষ্ম ফাঁস জাল থেকে ডলফিনের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। গবেষণা অনুসারে সামগ্রিকভাবে জালে জড়িয়ে গাঙ্গেয় ডলফিনের আকস্মিক মৃত্যু হারের ৮০ থেকে ৯০% জন্য দায়ী এই ধরনের ফাঁস জাল। মাছ ধরার অন্যান্য নিবিড় পদ্ধতিও রয়েছে। নদীর তীরে বেড় জাল দিয়ে আর মাঝ নদীতে নোঙর ফেলে নৌকা থেকে বেড় জাল দিয়ে মাছ ধরলেও ছোট বড় বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণে মাছ পাওয়া যায়। এই বেড় জালগুলি প্রায় ১০ থেকে ১৫ মিলিমিটার ফাঁসের হয়, অথবা এখানে যেমন দেখা যাচ্ছে মশারি দিয়ে তৈরি জাল। বড় মশারি জালে প্রচুর পরিমাণে ছোট আকারের মাছ ধরা পড়ে। ফাঁস জালের ছোট বুনানি ১৮ থেকে ২০ মিলিমিটার আর বড় বুনানি ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত হয়। জালের বুনানির তারতম্যের কারণ স্পষ্টত। ছোট মাছের জন্য ছোট বুনানির জাল আর বড় মাছের জন্য বড় বুনানির জাল ব্যবহার করা হয়। গাঙ্গেয় ডলফিনরা শুধু ছোট আকারের মাছ এবং চিংড়ি শিকারের উপর নির্ভর করে বেঁচে থাকে। তারা উচ্চ কম্পাঙ্কের অতিসনক ক্লিক্স প্রেরণ করতে থাকে, যার কম্পাঙ্ক ২০ থেকে ২৫০ কিলোহার্টজ পর্যন্ত হয়। ওই তীক্ষ্ণ শব্দমালা তরঙ্গের কম্পাঙ্ক প্রধানত প্রায় ৬৫ থেকে ৭০ কিলোহার্টজ পর্যন্ত হয়। যার ভিত্তিতে তারা ২০ থেকে ৫০ মিটার ব্যবধানে থাকা শিকার শনাক্ত করতে সক্ষম হয়। শিকারের সময় প্রতিফলিত প্রতিধ্বনি অনুধাবন করে তারা তাদের শিকারের কাছাকাছি যায়, এরপর তাদের লম্বা ঠোঁট দিয়ে উদ্দিষ্ট শিকারকে ধরে নেয়। এরা এক ঝটকাতেই ২ চোয়ালের মাঝখানে মাছকে বন্দি করে নেয়, এরপর ঠিক এমনভাবেই দ্রুত গিলে খেয়ে নেয়।
গাঙ্গেয় ডলফিনের জালে জড়িয়ে পড়ার সর্বোচ্চ ঝুঁকি থাকে বড় বুনানির ফাঁস জালে। বিশেষ করে ডলফিনরা যখন এই ধরনের জালের খুব কাছাকাছি ঘোরাফেরা করে বা মাছ ধরার চেষ্টা করে, তখন অনেক সময় নিজেরাই ওই জালে ধরা পড়ে যায়। উচ্চ তরঙ্গের ইকোলোকেশন ক্লিক থাকা সত্ত্বেও ফাঁস জালের সুতোর উপাদানগুলি খুব সূক্ষ্ম হওয়ায় প্রতিধ্বনির সঠিক প্রতিফলন হয় না, তাই জালে জড়িয়ে আটকে পড়ে মারা যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। একবার আটকে পড়লে ডলফিন নিজেকে মুক্ত করার লড়াই শুরু করে এবং এই প্রক্রিয়াতেই তার সম্পূর্ণ শরীরের সঙ্গে আরও জটিলভাবে জালের সাথে জট লেগে যায় আর আস্তে আস্তে ডুবতে থাকে, আর শ্বাস নেওয়ার জন্য জলের উপরিভাগে আসতে না পেরে মারা যায়। জালে আটকা পড়ে আকস্মিক মৃত্যুর ঘটনায় বয়স্কদের তুলনায় ছোট ডলফিনরা বেশি সংবেদনশীল। প্রশ্ন হলো, অদূর ভবিষ্যতে গাঙ্গেয় ডলফিনের ভাগ্যে কি আছে? মাছ শিকারের গতিবিধি বিভিন্নভাবে প্রভাব ফেলেছে, তবে সবচেয়ে বেশি ভয়ের কারণ হলো ধারাবাহিকভাবে ঘটে চলা বাই ক্যাচ, অর্থাৎ দুর্ঘটনাক্রমে মাছ ধরার জালে আটকে গাঙ্গেয় ডলফিনের মৃত্যু। জালের ফাঁদে ডলফিনের মৃত্যু কি আটকানো যেতে পারে? প্রযুক্তির ব্যবহারে সুরাহা হতে পারে। আর্থসামাজিক উপায়ের মধ্যেও সম্ভাব্য সমাধান লুকিয়ে রয়েছে। প্রযুক্তিগত উপায়কে সাধারণত বেশি গুরুত্ব দেওয়া হয়, যেমন ডলফিনদের জালের সংস্পর্শে আসা থেকে বিরত রাখতে অ্যাকুস্টিক রিফ্লেক্টর এবং ইমিটার ব্যবহার করা, যাকে পিঙ্গার্স বলা হয়। অন্যথায় ফাঁস জালের বদলে বিকল্প পদ্ধতিতে মাছ ধরা। কিন্তু এই সমস্যার সামাজিক ও অর্থনৈতিক দিকটিকে মূলত উপেক্ষা করা হয়। We need to understand this issue from the fisherman's point of view also. I mean, a poor fisherman trying to earn a basic living from fishing suddenly finds dead dolphin in his nets one day, and a case is filed against him by the authorities. What can the fisherman do about it? Does he really have the money or like power to go and pay the fine or fight the case that's been filed against him? I think no. A poor fisherman doesn't have that much. Then what can we like consider it to be? We can consider it to be an accident or a deliberate killing. So that's very unclear. And I think that most fishermen try to avoid being like entangled in some legal case or something when a dolphin dies in his net. And most fishermen try to hide such things because they know the legality, and as awareness about this animal and the legal issues associated with the animal is like more and more spread into the population, they generally try to hide such cases by burying the animal in the sand, or even at times clandestinely take away the blubber and use the oil for like fishing or something. But they generally try to avoid such incidents. Some fishermen even kill the dolphins deliberately. So it's a very complex issue, and it's not very easy to like address. অসাধু জেলেরা ওই তেল তৈরি করার জন্য ডলফিনের শরীরের উপরের অংশ কেটে চর্বি বের করে, তারপর সেই কাটা মাংস এবং চর্বি টিনে সংরক্ষণ করে রাখা হয়। প্রায়শই ওই টিনগুলিকে মাটিতে অথবা বালিতে পুঁতে পাথর দিয়ে ঢেকে লুকিয়ে রাখা হয়, যাতে ডলফিনের তেল সম্পূর্ণভাবে নিষ্কাশন হয়ে যায়। ওই তেল দিয়ে ক্লিপিসোমা গারুয়া, যা স্থানীয়ভাবে ঘাড়োয়া মাছ নামে পরিচিত, মাছটিকে ধরতে ব্যবহার করা হয়, যার সম্প্রতি বাজারে বেশ কদর পেতে শুরু করেছে। যদি এই ধরনের পরিস্থিতি বা চোরা শিকারের মতো কোনো ঘটনা চোখে পড়ে, তবে প্রথমে সে প্রমাণ সংগ্রহ করতে হবে। খতিয়ে দেখতে হবে ওই মৃত ডলফিনের ঠোঁটে কোনো জালের টুকরো জড়িয়ে আছে কিনা, আর তা থাকলে কোন ধরনের জাল এবং কেমন ফাঁসের বুনানি। সেই সঙ্গে নজর রাখতে হবে জেলেদের অবৈধ কার্যকলাপ, যেমন ডলফিনের শিকার বা কোনো পণ্য বিক্রির উপর। এমন ঘটনা প্রমাণ পেলেই তৎক্ষণাৎ অপরাধের বিষয়টি স্থানীয় বিভাগীয় বন দফতরে খবর দিতে হবে, যাতে তারা পদক্ষেপ নেয়। দুর্ভাগ্যবশত কড়া নজরদারির অভাবে এ ধরনের অবৈধ কাজ ও অপরাধ নথিভুক্তই হয় না।
এর থেকে পরিষ্কার বোঝা যায় জালে জড়িয়ে ডলফিনের আকস্মিক মৃত্যুহার এখনও পর্যন্ত আমরা যতটা জানি তার চেয়েও ভয়ঙ্কর। It is really important to monitor Ganges River dolphins for their presence and activity wherever they occur near intensively fished areas along rivers, which could be near towns or villages or near settlements, near bathing ghats, wherever people frequently visit. In general, there is very little monitoring of riverine capture fisheries in India that is happening systematically, and I think that's a major gap. One reason is that the focus of fisheries development and policy making in India has been mainly on aquaculture, which is fish farming, and not so much on riverine capture fisheries. Because of this, most riverine capture fisheries are an open access system, which means that anyone basically can enter and fish in the way that they like. This leads to a problem of a lot of unregulated fishing effort here and there, because there are basically no institutions monitoring these fisheries properly. Now the next thing is that in such an open access system, there are basically no rules that can be set at different levels of either community organization or along the river channel at the level of different settlements. Not only that, we have in India wildlife law as totally separate from fisheries law, which is also a challenge when it comes to the complicated issue of bycatch. Because bycatch happens in fishing nets, but the wildlife conservation laws don't have direct mechanisms to deal with accidental bycatch, which means that all accidental mortality of species like Ganges dolphins gets counted as hunting, which may not be the case. Therefore, we need a policy that addresses the issue of bycatch, both by changing or amending existing wildlife law as well as fishery law, to include elements of both. I think the way forward in terms of jointly managing and understanding the change that capture fisheries are witnessing, the only way forward is through cooperative institutions of management and cooperation between not only fishing communities and the government functionaries, but also scientists, conservationists, local development workers and so on. Only through cooperation we will be able to achieve systems where rules can be mutually agreed upon and implemented about how much to fish, who can fish, what time of the year, what nets can be used, and so on. At present, we don't have these kinds of frameworks in place, which calls for urgent action at all possible levels to cooperate and work jointly to reduce the threat of bycatch for endangered species like Ganges River dolphins. ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টের রিভারাইন ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস প্রোগ্রাম মাছ ধরা আর নদী ডলফিন সমস্যা সংক্রান্ত বিষয়ে সমস্ত পরিসরে কাজ করে চলেছে। জেলে সম্প্রদায়ের দিকে সামাজিক হাত বাড়ানো থেকে শুরু করে চোরাচালান বিরোধী সক্রিয়তা বজায় রেখে চলেছে। ডাব্লিউসিটি আরও যেটা করেছে তা হল জিপিএস সক্ষম মাছ ধরার নৌকা ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণের মতো উদ্ভাবনমূলক প্রযুক্তিগত সমাধান প্রদান করা, যাতে জেলেদেরকে চিহ্নিত বা অচিহ্নিত পথ দেখিয়ে ডলফিনবহুল অঞ্চলে ঢুকে মাছ ধরার ঝুঁকি থেকে সতর্ক করা যায়। বিকল্প উপায়ে মাছ ধরা পদ্ধতি নিয়ে উৎসাহিত করা এবং স্থানীয়ভাবে সম্মত মাছ ধরার নিয়মগুলির বিকাশ করা, যাতে মাছ ধরে সংসার চালানোর পাশাপাশি ডলফিনের বাইক্যাচ শূন্য করে দেওয়া যায়। নিরীহ জেলার যাতে ডলফিনের বাইক্যাচ এবং নদীতে অবৈধ কার্যকলাপ রিপোর্ট করতে পেরে আইন প্রয়োগের প্রণালী দক্ষ, স্বচ্ছ এবং ন্যায্য করতে পারে, তার জন্য উৎসাহদায়ক পরিকাঠামো তৈরি করা। মৎস্য ও বন্যপ্রাণী আইনের মধ্যে থাকা পরিচালন প্রণালীর ফাঁকগুলি চিহ্নিত করে সমন্বিতভাবে পরিচালনার উপায় ও পরামর্শ দেওয়া। সংরক্ষণ সংস্থার ও জেলেদের মধ্যে সমস্যা বোঝার ক্ষমতা বাড়ানোর চেষ্টা, যাতে তারা সামর্থ্যে বলীয়ান হয়ে সচেতনভাবে এগিয়ে যায়। Reducing bycatch is a global issue. Successful case of bycatch reduction, especially dolphin bycatch reduction, depends on very strong scientific evidence and engagement with stakeholders. Mostly important, the government and the fishing community. In the case of the Susu, the Ganges River dolphin, it's not different. Scientists need to get the most important information on the cause of bycatch. And with that information, working together with the fishing community, they should find innovative solutions, innovative in-ground solution for bycatch mitigation. That's the only way that we can
preserve this very emblematic species in its ecosystem. ডলফিন বাইক্যাচ কমাতে সামাজিক জীব হিসাবে আমরা কি করতে পারি? তথ্য আদান প্রদানের দল গঠন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রথমে আপনার স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্তরে শুরু করা অথবা বিভিন্ন এলাকায় প্রকৃতিপ্রেমী দলের মাধ্যমে শুরু হতে পারে। নাগরিক বিজ্ঞান উদ্যোগ কেবল বাইক্যাচ লিপিবদ্ধ করতেই নয়, বাজারে ঘেরুয়া মাছের আমদানি এমনকি মাছ ধরার বিভিন্ন প্রচেষ্টার কথা নথিভুক্ত করতে সাহায্য করতে পারে। এই ধরনের অনুশীলন কোনো একটি নির্দিষ্ট এলাকায় মাছের জালে আকস্মিকভাবে কত ডলফিন মৃত্যু ঘটেছে তার যথাযথ ধারণা দিতে পারে। এই ধরনের তথ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ হিসাবে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে যাতে গাঙ্গেয় ডলফিনরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদীগুলিতে অবাধে বিচরণ করতে পারে। বিভিন্ন স্তরে একাধিক প্রচেষ্টা প্রয়োজন, যেমন মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কাজ করা, তথ্যের জন্য নেটওয়ার্ক গঠন করা, কর্তব্যপরায়ণ নাগরিক হিসাবে অবৈধ কার্যকলাপের প্রতিবেদন করা এবং বিদ্যমান শাসন প্রণালীর শূন্যতা বিজ্ঞানীদের অবগত করানোর মাধ্যমে সমাধানের পথ হতে পারে। জেলেদের সক্রিয় সমর্থন গাঙ্গেয় ডলফিন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নিদান। এই দৃশ্য যেখানে আপনি দেখছেন জেলেরা তাদের জালে জড়িয়ে পড়া একটি ডলফিনকে উদ্ধার করতে ব্যস্ত, এটাই ভবিষ্যতের জন্য আশার আলো বিকিরণ করছে। আমাদের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় ডলফিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের একান্ত কর্তব্য।